চলছিল গলফ ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৬ বছরের সালার সিকান্দারও অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে 7 আন্ডার পার স্কোরে প্রথম স্থান অধিকারী ট্রফি গ্রহণ করার জন্য উপস্থিত ছিল। সালার সিকান্দারের নাম ঘোষণা করতেই সিকান্দার ওসমান হাততালি দিতে দিতে ওই ট্রফি ক্যাবিনেট সম্পর্কে ভাবলেন। এবছর সেখানে তাদের কিছু অতিরিক্ত পরিবর্তন আনতে হবে। এই বছরে সালারের পাওয়া শিল্ডস এবং ট্রফির পরিমাণ ছিল আগের বছরগুলোর মতোই। ওনার সবগুলো ছেলে মেয়েই পড়াশোনায় ছিল অত্যন্ত ভালো, কিন্তু সালার সিকান্দার ছিল বাকিদের থেকে একদম ভিন্ন। ট্রফিজ, শিল্ডস এবং সার্টিফিকেটের দিক থেকে সে ছিল সিকান্দার ওসমানের অন্য সন্তানদের চেয়ে অনেক অগ্রগামী। 150+ আইকিউ লেভেলধারী এই ছেলেটির মোকাবেলা করা তাদের মধ্যে কারো পক্ষে সম্ভবও ছিল না। গর্বিত ভঙ্গিতে হাততালি দিতে দিতে সিকান্দার ওসমান ডান পাশে উপবিষ্ট নিজের স্ত্রীকে কানে কানে বললেন, এটা গলফ খেলায় তার 13তম এবং এই বছরের 4র্থ ট্রফি। তুমি সব কিছুরই হিসাব রাখো। তার স্ত্রী মুচকি হাসতে হাসতে যেন কিছুটা প্রশংসার ভঙ্গিতে স্বামীকে বললেন। এই মুহূর্তে তার দৃষ্টি নিবদ্ধ ছিল বিশেষ অতিথির হাত থেকে ট্রফি গ্রহণ করায় ব্যস্ত সালারের ওপর। শুধু গলফেরই কেন, সেটা তুমি ভালো করেই জানো। সিকান্দার ওসমান স্ত্রীর দিকে তাকালেন। সে এখন সিটের দিকে এগিয়ে যাওয়া সালারের দিকে তাকিয়েছিল। আই বেট, আমি বাজি ধরে বললাম, সে যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রফেশনাল খেলোয়াড়দের সাথেও খেলতো, তাহলেও এই ট্রফিটি এখন তার হাতেই থাকতো। সিকান্দার ওসমান নিজের ছেলে দূর থেকে দেখতে দেখতে কিছুটা গর্ববোধ করে জোর দাবি করলেন। সালার এখন তার সিটের আশেপাশে অন্যান্য সিটে বসা বাকি পুরস্কার বিজয়ীদের সাথে হ্যান্ডশেক করায় ব্যস্ত ছিল। সিকান্দার ওসমানের এমন দাবিতে তার স্ত্রী একটু আশ্চর্য হননি, কেননা তিনিও জানতেন সালার সম্পর্কে এটি একজন পিতার নিছক আবেগী প্রলাপ নয়। প্রকৃতপক্ষেই সালার ছিল এতটাই অসাধারণ ক্ষমতা সম্পন্ন। এই গলফ কোর্সে 2 সপ্তাহ আগে তার ভাই জুবায়েরের সাথে 18 হোলের একটি গলফ ম্যাচের কথা মনে পড়ল। তাই এবার হঠাৎ রফে পড়ে যাওয়ার উপক্রম একটা বলকে সে যে স্বচ্ছতার দক্ষতার সাথে পুনরায় গ্রিসে ফিরিয়ে এনেছিল, তা জুবায়েরকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। সে তখনই প্রথম সালারের সাথে গলফ খেলছিল, তাই অবাক হয়ে বারবার বলে চলছিল, আমার বিশ্বাসই হচ্ছে না, এটা কিভাবে সম্ভব, আমার বিশ্বাসই হচ্ছে না, এটা কিভাবে সম্ভব। 18 হোলের সমাপ্তি পর্যন্ত এটি কারোরই হিসাব ছিল না তিনি এই বাক্যটি মোট কতবার বলছিল। রাফ থেকে খেলা ওই শটটি যদিও তাকে মহাচ্ছন্ন করেছিল, সালার সিকান্দারের পর শট তাকে একদম শ্বাসরুদ্ধ করে দিয়েছিল। বলকে হোলে যেতে দেখে তিনি ক্লাবে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁধ ফিরিয়েই চোখে চোখে সালার সিকান্দার এবং ওই হোলের মধ্যবর্তী দূরত্বকে মাপছিল। তার মাপার পর যেন অবিশ্বাস্যভাবে মাথা নাড়তে নাড়তে সালারের দিকে তাকাচ্ছিলেন। আজ সালার সাহেব ভালো খেলছেন না। জুবায়ের মুখ ফিরে অবিশ্বাস্য চোখে তার পেছনে দাঁড়ানো ক্যাডির দিকে তাকালেন। ক্যাডি তখন গলফ কার্ট হাতে ধরে সালারকে দেখতে দেখতে কথাটি বিড়বিড় করছিল। এখন সে ভালো খেলছে না? জুবায়ের তাচ্ছিল্য ভারে ক্যাডির দিকে তাকালেন। হ্যাঁ, ভালো খেলছে না, নয়তো বল কখনোই রফে যেত না। ক্যাডি খুব স্বাভাবিক ভঙ্গিতে ওনাকে বলল, আপনি এখানে আজ প্রথমবার খেলছেন, আর সালার সাহেব গত 7 বছর ধরে এখানে খেলছেন। আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি, আজ সে মোটেও ভালো খেলছে না। ক্যাডি সালার সম্পর্কে জুবায়ের জানাশোনায় কিছুটা সংযুক্ত করলো, আর জুবায়ের তার বোন তাইয়েবার দিকে তাকালেন। তাইয়েবা তখন গর্ব ভরে মুচকি হাসছিল। পরের বার আমি পূর্ণ প্রস্তুতি নিয়েই আসব, আর তখন খেলার জায়গাটি আমি নির্বাচন করব। জুবায়ের কিছুটা অপমানবোধ নিয়ে বোনের সাথে সালারের দিকে হেঁটে যেতে যেতে বললেন, এনি টাইম এনি প্লেস, যে কোনো সময় যে কোনো জায়গায়। তাই এবার সালারের পক্ষ হয়ে জুবায়েরকে
পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ করে বললেন, আমি তোমাকে এই সপ্তাহের ছুটি আসা যাওয়ার খরচ সহ করাচিতে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি সালারের কাছাকাছি পৌঁছে কিছুটা ভাবভঙ্গি নিয়ে হঠাৎ প্রস্তাব করলেন। সালার মুচকি হাসল। কেন? আমার পক্ষ থেকে তোমাকে করাচি চেম্বার অব কমার্স প্রধানের সাথে একটা ম্যাচ খেলতে হবে। আমি এবার ইলেকশনে তার কাছে হেরে গিয়েছি, কিন্তু এখন যদি সে কারোর সাথে গলফ খেলায় হেরে যায় তাহলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর তাও আবার এক বাচ্চার কাছে পরাজয়। সো লেটস সেটেল দ্য কেস। তাই এবার তার ভাইয়ের কথা শুনে হাসছিল, কিন্তু সালারের কপালে কিছুটা ভাঁজ প্রকাশ পেল। সে যেন তার মামা জুবাইরের কথায় আপত্তি ও বিস্ময় প্রকাশ করে বলল, বাচ্চা? কে বাচ্চা? আমি। আঙ্কেল, আসলে আমার মনে হয় আগামীকাল আপনার সাথে আমাকে 18 হোলসের আরও একটা গেম খেলতে হবে। অতঃপর জুবাইর চুপচাপ হাঁটতে ব্যস্ত রইলেন। আশজাদ দরজা খুলে মায়ের ঘরে প্রবেশ করল। তারপর হড়বড় করে বলল, আম্মি, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কী কথা? আশজাদ সোফায় বসে গেল। আপনি হাশেম আঙ্কেলদের ওদিকে যাননি? না তো। কেন? কোনো বিশেষ কিছু হয়েছে? হ্যাঁ, ইমামা এই সপ্তাহের ছুটিতে বাড়িতে এসেছে। আচ্ছা, আজ সন্ধ্যায় চলে গিয়েছে। তুমি গিয়েছিলে ওখানে? শাকিলা বেগম মৃদু হেসে বললেন, হ্যাঁ গিয়েছিলাম আমি। কেমন আছে সে? এবার তো অনেক দিন পর এলো। শাকিলা বেগমের মনে পড়ল। হ্যাঁ, 2 মাস পর। শাকিলা বেগমের মনে হলো আশাদ কিছুটা মর্মাহত। কোনো সমস্যা হয়েছে? আমি আমার কাছে ইমামাকে গত কয়েকদিন ধরে পরিবর্তন লাগছে। সে একটা দীর্ঘশ্বাস নিতে নিতে বলল, পরিবর্তন মানে কি? মানে আমি তো হয়তো আপনাকে বোঝাতে পারবো না। ব্যাস, আমার সাথে তার চালচলন কিছুটা আশ্চর্যজনক মনে হচ্ছে। আশাদ কাঁধ কুচকাতে বলল, আজকে তো সে সাধারণ একটা কথাতেই রেগে গিয়েছে। আগের মতো কোনো কিছুই তার মাঝে নেই। আমি বুঝতে পারছি না তার হঠাৎ হয়েছেটা কি। তোমার হয়তো ভ্রম হয়েছে আশাদ। আর চালচলন কেন পরিবর্তন হবে? তুমি একটু বেশি আবেগী হয়ে চিন্তা ভাবনা করছো। শাকিলা বেগম তার দিকে সবিস্ময়ে তাকালেন। না আম্মি, প্রথমে আমিও এটা মনে করতাম যে হয়তো আমার মতিভ্রম হচ্ছে, কিন্তু এখন বিশেষ করে আজ আমার এই অনুভূতি কল্পনা কিংবা ভ্রম মনে হয়নি। সে বাস্তবিকই অনেক এড়িয়ে আমার সাথে কথা বলছিল। তোমার কি মনে হয় তার চালচলনে কেন পরিবর্তন হয়েছে? শাকিলা বেগম ব্রাশ টেবিলের ওপর রাখতে বললেন, এটা তো আমার জানা নেই। তুমি তাকে জিজ্ঞেস করেছো? শুধু একবার না, অনেকবারই। তারপর? প্রত্যেকবারই সেও আপনার মতোই আমাকে এটাই বলেছে যে আমি ভুল বুঝছি। সে আবারও কাঁধ কুচকাতে বলল, কখনো বলতো যে পড়াশোনার জন্য এমন হয়েছে, কখনো বলতো সে এখন ম্যাচিওর হয়ে গিয়েছে, এজন্যই এমন। এটা তো তেমন কোনো ভুল কথা নয়। হতে পারে এটা সত্যি। শাকিলা বেগম কিছু একটা ভাবতে বললেন, তুমি অনর্থক কথাবার্তা বলছো আশাদ। আমার মনে হয় না এমন কোনো বিষয় হয়েছে। তাছাড়া তোমার দুজনেরই তো ছোটবেলা থেকেই একে অপরকে জানো, একে অপরের স্বভাব সম্পর্কে অবগত। শাকিলার কাছে ছেলের এই আশঙ্কা একেবারেই অর্থহীন মনে হচ্ছিল। তারপর তিনি ছেলেকে বোঝাতে বললেন, আর এটা তো জানা কথাই যে বয়সের সাথে সাথে মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন এসেই যায়। এখন তো তোমরা সেই ছোট্টটি নও। তুমি ছোটোখাটো কথায় চিন্তিত হওয়ার অভ্যাস ছেড়ে দাও আশাদ। তাছাড়া হাশেম ভাই আগামী বছর তার বিয়ে দিয়ে দিতে চান। তিনি বলেছেন যে বিয়ের পর সে পড়াশোনা চালিয়ে যাবে। অন্ততপক্ষে সে তো নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। শাকিলা বেগম খোলাসা করে বললেন, আঙ্কেল এমনটা বলেছেন? আশাদ কিছুটা চমকে গেল।
কয়েকবার বলেছেন। আমার তো মনে হয় তারা বিয়ের প্রস্তুতিও নিচ্ছে। আরশাদ একটা প্রশান্তি ভরা শ্বাস নিল। হতে পারে এজন্যই এই মামা কিছুটা চিন্তিত। হ্যাঁ, হতে পারে। তাহলে এটাই সঠিক, আগামী বছর বিয়েটা হয়ে যাওয়া উচিত। আরশাদ কিছুটা প্রশান্ত হতে হতে বলল। সে 16-17 বছর বয়সী হালকা পাতলা গড়নের একটি দীর্ঘদেহী ছেলে। তার চেহারায় বয়সন্ধির সেই অন্তর্নিহিত ভাব ছুঁয়ে পড়ছিল, যা একবারও শেভ করা হয়নি। আর এই ভাব তার চেহারায় নিষ্পাপ ভাবকে ধরে রেখেছিল। সে স্পোর্টস শর্টস এবং এক ঢিলেঢালা শার্ট পরেছিল। তার পায়ে ছিল এক জোড়া তুলোর মোজো এবং জগার্স। চুইংগাম চাবাতে চাবাতে তার চোখে এক আশ্চর্য ব্যাকুলতা এবং অস্থিরতা খেলা করছিল। সে তখন লোকারণ্য একটি রাস্তার মাঝামাঝি হেভি ডিউটি মোটর সাইকেলের ওপর বসে খুব স্পিডে মোটর সাইকেলকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তখন সে ছিল কোনো প্রকার হেলমেট ছাড়াই তার অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোটর সাইকেলটি চালাচ্ছিল। সে 2বার সিগন্যাল ভেঙেছে, 3বার ভয়ঙ্করভাবে কয়েকটা গাড়িকে ওভারটেক করেছে, 4বার বাইক চালাতে চালাতে তার সামনের পা উঠিয়ে দিয়ে অনেকটা সময় পর্যন্ত কেবল এক পায়ে বাইক চালিয়েছে। 2বার ডান বাম না দেখেই সে ঝড়ো গতিতে নিজের ইচ্ছা মতো টান নিয়েছে। একবার সে এলোপাতাড়ি বাইক চালাতে লাগলো। 6বার সে পূর্ণ গতিতে বাইক চালাতে চালাতে উভয়ে পা উঠিয়ে ফেলেছে। তারপর একদম ওই গতিতেই বাইক চালাতে চালাতে সে অনওয়ের নিয়মের বিপরীত ওই লেনকে ছেড়ে তীব্র বেগে অমর লেনে ঢুকে পড়েছে। সামনে থেকে আসতে থাকা ট্রাকের ব্রেক হঠাৎ একদম চড়মড় শব্দ করতে লাগলো, আর সে ফুল স্পিডে বাইক চালানো অবস্থায় হ্যান্ডেল থেকে একেবারে হাত সরিয়ে ফেলল। বাইকটি তখন পূর্ণ গতিতে সামনে থেকে আসতে থাকা গাড়ির সাথে ধাক্কা খেল। সে এক ঝটকায় ওপরে উঠে গেল, আর তারপর কিছু একটা ভূপাতিত হলো। এ বিষয়ে তার কোনো অনুভূতি কাজ করছিল না তখন, কারণ তার মস্তিষ্কে ততক্ষণ গাড়ির ধাক্কায় অন্ধকার ছেয়ে গিয়েছিল। তারা দুজন স্টেজের ওপর একে অপরের মুখোমুখি রোস্ট্রামের পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু হলের মধ্যে উপস্থিত ছাত্রদের দৃষ্টি ছিল সব সময়ের মতোই একজনের ওপরেই নিবদ্ধ। তারা দুজনেই এখন ক্যাপ্টেন নির্বাচনের জন্য প্রচারণা করছিল, আর এই প্রোগ্রামটিও ছিল প্রচারণার একটি অংশ। রোস্ট্রামে দুজনেরই একটি করে পোস্টার লাগানো ছিল, যেখানে একটিতে লেখা ছিল ভোট ফর সালার এবং অপরটিতে লেখা ছিল ভোট ফর ফাইজান। ওই মুহূর্তে ফাইজান ক্যাপ্টেন হওয়ার পর কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা জানান দিচ্ছিল। সালার তখন তার দিকে গভীরভাবে তাকিয়েছিল। ফারজান ছিল স্কুলের সবচেয়ে সেরা বক্তা, আর ওই মুহূর্তেও সে নিজের উত্তেজনাময় বক্তৃতার কৃতিত্ব দেখাতে ব্যস্ত ছিল। সে কথা বলছিল ব্রিটিশ আমেরিকান ভঙ্গিতে। এই ভঙ্গিতে সে ছিল বেশ প্রসিদ্ধ। সর্বোত্তম সাউন্ড সিস্টেমের কারণে তার আওয়াজ এবং ভঙ্গি দুটোই ছিল বিশেষ প্রতিক্রিয়াশীল। নিঃসন্দেহে হলে তখন বিরাজ করছিল পিনবত নীরবতা, আর এই নীরবতা কেবল তখনই ভাঙত যখন ফাইজানের সমর্থকরা তার চমৎকার কোনো কথায় বাহবা স্বরূপ হাততালি দেওয়া শুরু করত। হল তখন পুরোপুরি তালির প্রতিধ্বনিত হয়ে উঠত। আধ ঘন্টা পর বক্তৃতা শেষে বিদায়ী পর্বে সে তার ভোট আপিল করার পর নিশ্চুপ হলো, আর তখন পুরো হলে পরবর্তী কয়েক মিনিট পর্যন্ত হাততালি এবং শীষ বাজতে থাকলো। ওই হাততালিতে সালার সিকান্দার নিজেও শরিক ছিল। ফাইজান পুরো হল এবং সালারের ওপর এক উদ্বোধনী দৃষ্টি ফেলল, আর তাকে তালি বাজাতে দেখে সে কাঁধের মৃদু ইশারায় তার প্রশংসা করল। সালার সিকান্দার কোনো দুর্বল প্রতিদ্বন্দ্বী নয়, এটা সে ভালো করেই জানত। তারপর অনুষ্ঠানের উপস্থাপক সালারের নাম ঘোষণা করলেন। হাততালির ধ্বনির মাধ্যমে
সালার বলতে শুরু করলো, গুড মর্নিং ফ্রেন্ডস। সে এক মুহূর্ত থামলো, তারপর আবার বলতে লাগলো, ফাইজান আকবর একজন বক্তা হিসেবে নিঃসন্দেহে আমাদের স্কুলের মূল্যবান সম্পদ। আমি অথবা অন্য কেউই তার মোকাবেলায় কোনো স্টেজে দাঁড়াতে পারবো না। সে এক মুহূর্তের জন্য আবারও একটা বিরতি নিল, তারপর ফাইজানের মুখের দিকে তাকালো, দেখলো তার চেহারায় গর্ববোধের একটি হাসি উথলে উঠছিল। কিন্তু সালারের কথার বাকি অংশটি পরের মুহূর্তেই তার হাসিকে অদৃশ্য করে দিল। বিষয় যদি শুধু বাকপটুকতার হতো তাহলেই। হল জুড়ে তখন হালকা খিলখিল হাসির গুঞ্জন উঠল। সালারের বাচনভঙ্গির গাম্ভীর্য তখনও ছিল অটুট, কিন্তু একজন ক্যাপ্টেন এবং বক্তার মাঝে অনেক পার্থক্য। বক্তাকে কথা বলতে হয়, ক্যাপ্টেনকে কাজ করতে হয়। উভয়ের মাঝে টকার এবং ডুয়ারের, কথক এবং কর্ম সম্পাদকের পার্থক্য বিদ্যমান। অ্যান্ড আ গ্রেটার টকার আর নট আ গ্রেটার ডুয়ার। আর একজন ভালো কথক মানেই ভালো কর্ম সম্পাদক নয়। সালারের সমর্থকদের হাততালিতে পুরো হল ধ্বনিত হলো। আমার কাছে ফাইজানের মতো শব্দের মোহনীয়তা নেই। আমার কাছে আছে শুধু আমার নাম আর আমার প্রতিক্রিয়াশীল রেকর্ড। প্রচারণার জন্য শব্দের সমুদ্র বয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কেবল কথা বলা প্রয়োজন। সে আবারও একবার থামলো। ট্রাস্ট মি অ্যান্ড ভোট ফর মি। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন এবং আমাকে ভোট দিন। সে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে করতে তার বক্তৃতা শেষ করলো। আর তখন পুরো হল রুম পৌনপুনিক হাততালিতে আবারও একবার গুঞ্জরিত হলো। ওই 1 মিনিট 40 সেকেন্ড যে এতটা পরিমাণ এবং বিবেচনার সাথে কথা বলছিল, যা কেবল ছিল তার বিশেষ এক বৈশিষ্ট্য। আর ওই 1.5 মিনিটই ফাইজানের পাশার দান উল্টে দিয়েছিল। এই প্রাথমিক পরিচয় পর্বের পর শুরু হলো উভয় প্রার্থীদের প্রশ্নোত্তর পর্ব। সালার সিকান্দার ওই প্রশ্নোত্তর পর্বেও ততটুকুই সংক্ষিপ্ততার সাথে কথা বলছিল, যতটুকু সংক্ষিপ্ততায় সে তার বক্তৃতায় বলেছিল। তার সবচেয়ে দীর্ঘতম প্রত্যুত্তরটি ছিল সর্বোচ্চ 4 বাক্যের মধ্যে সীমাবদ্ধ, যেখানে ফাইজানের সবচেয়ে সংক্ষিপ্ত প্রত্যুত্তর বাক্যে সীমাবদ্ধ ছিল না। ফাইজানের বাকপটুতা এবং বাকমাধুর্য পূর্বে যাকে তার সৌন্দর্য মনে করা হতো, ওই সময় ওই স্টেজে সেটাকে সালারের সংক্ষিপ্ত উত্তরের সামনে কেবল নিষ্প্রাণ শব্দভাণ্ডারই মনে হচ্ছিল। আর এর উপলব্ধি তখন ফাইজানের নিজেরও হচ্ছিল। যে প্রশ্নের উত্তর সালার এক শব্দে অথবা এক বাক্যে দিত, সেটার জন্য ফাইজানের অভ্যাসগতভাবে ভূমিকায় টানতে হতো কয়েক বাক্যে। আর সালারের কথা শুনে ফাইজান সম্পর্কে উপস্থিত ছাত্রদের কেবল এটাই অনুভব হতে লাগলো যে একজন বক্তা কেবল কথাই বলতে পারে, তার দ্বারা কর্ম সম্পাদন অলীক কল্পনা। সালার সিকান্দারকে ক্যাপ্টেন কেন বানানো উচিত, তাকে প্রশ্ন করা হলো। কেননা আপনারা সর্বোত্তম মানুষটিকে নির্বাচন করতে পারেন। উত্তর দেওয়া হলো, এই কথাটি কি আত্মপ্রশংসা নয়? অভিযোগ করা হলো, না, এই কথাটি আত্মপরিচয়। অভিযোগ খণ্ডন করা হলো, আত্মপ্রশংসা এবং আত্মপরিচয়ের মধ্যে পার্থক্য কী? চপল ভঙ্গিতে আরও একবার প্রশ্ন করা হলো, ওটাই যা ফাইজান আকবর আর সালান সিকান্দারের মধ্যে বিদ্যমান। গাম্ভীর্যের সাথে বলা হলো, যদি আপনাকে ক্যাপ্টেন বানানো না হয় তাহলে আপনার মাঝে কি ভিন্নতা পরিলক্ষিত হবে? ভিন্নতা পরিলক্ষিত আমার মধ্যে হবে না, আপনাদের মধ্যে হবে। কিভাবে? যদি সর্বোত্তম মানুষটিকে রাষ্ট্রপ্রধান না বানানো হয় তাহলে ভিন্নতা পরিলক্ষিত হবে জাতির মধ্যে, ওই সর্বোত্তম মানুষটির মধ্যে নয়। আপনি নিজেই নিজেকে সর্বোত্তম বলে প্রচার করছেন। আরও একবার আপত্তি করা হলো, এই হলে কি এমন কেউ আছে যে নিজেকে খারাপ মানুষের সাথে তুলনা করবে? থাকতেও পারে,
তাহলে আমি তার সাথে দেখা করতে চাই। হল জুড়ে হাসির শব্দ উপচে পড়ল। ক্যাপ্টেন হওয়ার পর সালার সিকান্দার যে পরিবর্তনগুলো আনবে তার সম্পর্কে কিছু বলুন। পরিবর্তন মুখে বলার জিনিস নয়, করে দেখাতে হয়, আর ক্যাপ্টেন না হয়ে এটা আমি দেখাতে পারবো না। আরও কিছু প্রশ্ন করা হলো। তারপর উপস্থাপক মহোদয় উপস্থিতদের মধ্য থেকে সর্বশেষ একটি প্রশ্ন গ্রহণ করলেন। প্রশ্নকারটি ছিল এক শ্রীলঙ্কান ছেলে। সে মুখে একদম একটি দুষ্টুমির হাসি টেনে দাঁড়ালো। তারপর চ্যালেঞ্জের সুরে বলল, আপনি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি এবং আমার পুরো গ্রুপ আপনাকে ভোট দিবে। সালার তার কথায় মৃদু হাসল। ঠিক আছে, তবে উত্তর দেওয়ার আগে আমি জানতে চাইব যে আপনার গ্রুপে কতজন লোক আছে। 6 জন, ওই ছেলেটি বলল। সালার মাথা নাড়ল। ওকে, তাহলে প্রশ্ন করুন। আপনাকে কিছু হিসাব নিকাশ করে আমাকে বলতে হবে। যদি আমরা 2,67,895 এর সাথে 9,52,852 কে যোগ করি, তারপর তার থেকে 3,99,999 বিয়োগ দেই, তারপর তাতে 9,29,292 কে যোগ করি এবং তাকে ওই শ্রীলঙ্কার ছেলেটি কাগজে লেখা প্রশ্ন ধীরে ধীরে পড়ে দীর্ঘ একটি প্রশ্ন করছিল। একে 6 এর সাথে গুণ করে দেবে, তারপর 2 দ্বারা ভাগ করে মোটের সাথে 4,92,359কে যোগ করব, তাহলে ফলাফল কি হবে? ছেলেটি তার কথা শেষ করতে পারেনি, তার আগেই সালার উত্তর করল 81,42,473। ছেলেটি কাগজে লেখার উপর এক নজর দৌড়ালো আর তারপর অবিশ্বাস্যভাবে মাথা নিচু করে হাততালি দিতে লাগলো। ফাইজান আকবরের তখন নিজেকে নিজের কাছে একজন কৌতুকাভিনেতা থেকে বেশি কিছু মনে হচ্ছিল না। পুরো হল ছিল সেই ছেলেটির সাথে হাততালিতে আন্দোলিত। ফাইজান আকবরের কাছে এই পুরো প্রোগ্রামটি কেবল একটি হাসি তামাশা মনে হলো। 1 ঘন্টা পর যখন সে সালার সিকান্দারের আগেই স্টেজ থেকে নামছিল, সে তখনই বুঝে গিয়েছিল সে প্রতিদ্বন্দ্বিতার আগেই প্রতিযোগিতা হেরে গিয়েছে। 150+ IQ লেভেলধারী এই ছেলেটির প্রতি জীবনে পূর্বে কখনোই তার এত হিংসা অনুভূত হয়নি যা হচ্ছিল আজ। ইমামা আপা, আপনি লাহোরে কবে যাবেন? সে তার নোটগুলো দেখতে দেখতে চমকে উঠল। মাথা তুলে সে সাদের দিকে তাকালো। সাদ তখন সাইকেলের গতি একদম ধীর করে ইমামার আশেপাশে চক্কর দিচ্ছিল। ইমামা তখন তার ফাইল বন্ধ করতে করতে উত্তর করল, কাল। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো এটা? ইমামা আপা, জানেন আপনি যখন চলে যান তখন আপনাকে আমি অনেক মিস করি। কেন মিস করো? ইমামা মুচকি হাসতে হাসতে বলল, কারণ আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি আমার জন্য অনেক অনেক খেলনা এনে দেন, আপনি আমাকে ঘুরতে নিয়ে যান, আর আপনি আমার সাথে খেলাধুলা করেন, এজন্য। আচ্ছা, আমাকে আপনি আপনার সাথে লাহোরে নিয়ে যেতে পারেন না? ইমামা বুঝতে পারছিল না এটা তার বায়না ছিল নাকি প্রশ্ন। এই অজুহাত দেখিয়ে বলল, আমি কিভাবে নিয়ে যাব তোমাকে? আমি নিজেই তো হোস্টেলে থাকি, তুমি কিভাবে থাকবে সেখানে? সাদ সাইকেল চালাতে চালাতে কিছু একটা চিন্তা করতে লাগলো। তারপর বলল, তাহলে আপনি এখানে জলদি জলদি চলে আসবেন। আচ্ছা, জলদি জলদি চলে আসবো। ইমামা মৃদু হাসতে হাসতে বলল। তারপর তাকে পরামর্শ দিল, তুমি না হয় আমার সাথে ফোনেই কথা বলে নেবে, আমি তোমাকে ফোন করব। হ্যাঁ, এটা ঠিক আছে। সাদের কাছে তার প্রস্তাব পছন্দ হলো। সাইকেলের গতি বাড়াতে বাড়াতে সে লনের ভেতর দীর্ঘ দীর্ঘ চক্কর দিতে লাগলো। ইমামা উদাসীন চোখে তাকে দেখতে লাগলো। সাদ কোনো আপন ভাই ছিল না তার। 10 বছর বয়সে এই সাদ 5 বছর আগে তাদের ঘরে এসেছিল। কোত্থেকে এসেছিল সেই সম্পর্কে ইমামা জানতো না, কেননা সাদকে নিয়ে তখন তার কোনো অনুসন্ধানী আগ্রহ ছিল না। কিন্তু কেন আনা হয়েছে এটা তার খুব ভালো করেই জানা আছে। সাদ
এখন 10 বছর বয়সী এক ছেলে, আর সবার সাথে একদম অকৃত্রিম হয়ে গিয়েছে। ইমামার সাথেই ছিল তার সবচেয়ে বেশি অন্তরঙ্গতা। তাকে নিয়ে ইমামা প্রায়ই ভয় হতো। তার পরিচয়হীনতা ভয়ের কারণ ছিল না, ভয়ের কারণ ছিল তার ভবিষ্যৎ নিয়ে। ইমামার 2 চাচা এবং এক জ্যাঠার ঘরেও ওই সময় এমনই কোলের শিশু বাচ্চা লালন পালন করা হচ্ছিল। ইমামা তাদের ভবিষ্যতের ব্যাপারেও ভয় পেত। ওই মুহূর্তে ফাইল হাতে নিয়ে লনের ভেতরে সাইকেল করে ঘুরতে থাকা সাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে সে যেন কোনো গভীর ভাবনায় ডুবে গিয়েছিল। সাদকে দেখলেই তার মনে হয় এমন বিবিধ ভাবনার অস্থির হয়ে যেত, কিন্তু তার কাছে এই অস্থিরতার কোনো সমাধান ছিল না, কেননা সে চাইলেও তার জন্য কিছুই করতে পারত না। তারা 4 জনই এই মুহূর্তে অবস্থান করছিল লাহোরের এক নিষিদ্ধ পল্লীতে। তাদের বয়স ছিল 18-19 বছরের কাছাকাছি। তাদের চেহারা সুরতেই মনে হচ্ছিল তারা উচ্চ শ্রেণীর, কিন্তু সেখানে না তাদের বয়স ফুটিয়ে তোলার কোনো ভ্রুক্ষেপ ছিল, আর না তাদের উচ্চবিত্ত হওয়ার কোনো পৃথক বৈশিষ্ট্য, কেননা ওখানে তাদের থেকেও কম বয়সী ছেলেরাও আসতো। আর উচ্চবিত্ত বংশের লোকেরা তো ছিল তাদের নিয়মিত কাস্টমারের অন্তর্ভুক্ত। 4টি ছেলেই নিষিদ্ধ পল্লীর চিপাগলির ভেতর দিয়ে পথ হাঁটছিল। 3টি ছেলে পরস্পরের কথাবার্তায় ব্যস্ত ছিল। তখন চতুর্থ ছেলেটি কিছুটা অনুসন্ধানী দৃষ্টিতে চারদিক তাকিয়ে দেখছিল। এমন মনে হচ্ছিল যেন সে প্রথমবার ওখানে এসেছিল। আর ওই 3 জনের সাথে কিছুক্ষণ পর সংঘটিত কথাবার্তায় এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে সে বাস্তবিকই ওখানে প্রথমবারের মতো এসেছিল। গলির উভয় পাশে খুলে রাখা দরজায় মেকআপ করা, অর্ধনগ্ন প্রকাশে সজ্জিত, সব বয়সের সব রকম চেহারার মেয়ে দাঁড়িয়েছিল। ফর্সা, শ্যামলা, কালো, বাদামি, অনেক রূপসী, মধ্যম এবং সাধারণ আকৃতির ও চেহারার মেয়েও। গলিটিতে সব ধরনের সব বয়সের পুরুষই আনাগোনা করত। ওই ছেলেটি সেখান দিয়ে অতিক্রম করার সময় প্রতিটি জিনিসের ওপর গভীর দৃষ্টি নিক্ষেপ করছিল। তুমি এখানে কতবার এসেছো? চলতে চলতে হঠাৎ ওই ছেলেটি তার ডান পাশে চলতে থাকা ছেলেটিকে সম্বোধন করে বলল। ওই ছেলেটি প্রত্যুত্তরে হাসলো, তারপর কিছুটা গর্বভাবে বলল, কতবার এসেছি তা তো জানি না, এখন তো হিসাবও ভুলে গিয়েছি, প্রায় সময়ই আসি এখানে। এই মেয়েগুলোর প্রতি আমার কোনো আকর্ষণই অনুভব হচ্ছে না। নাথিং স্পেশাল অ্যাবাউট দ্যাম। সে কাঁধ কুচকাতে কুচকাতে বলল, যদি কোথাও রাতে কাটাতে চাও, অন্ততপক্ষে পরিবেশ তো ভালো হওয়া উচিত। এটা তো খুবই নোংরা জায়গা। সে গলিতে খসে পড়া বস্তা এবং আবর্জনার স্তূপ দেখতে দেখতে কিছুটা অরুচিভাবে প্রকাশ করে বলল, তারপর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও এখানে আসার কি প্রয়োজন তোমার? এবার সে তাকে ভ্রু কুচকাতে কুচকাতে জিজ্ঞেস করলো, এই জায়গার আলাদা একটা আকর্ষণ আছে। গার্লফ্রেন্ড আর এখানকার মেয়েদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। গার্লফ্রেন্ড এরকম ডান্স তো আর দেখাতে পারবে না, যা তুমি একটু পরেই দেখবে। তৃতীয় ছেলেটি হাসলো, আর তারপর আমরা তোমাকে পাকিস্তানের সবচেয়ে বড় অভিনেত্রীর ডান্স দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। ওটা তো জাস্ট অসম। প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটির কথা রুখে দিল, তার ডান্স তো তুমি আগেও দেখেছো। আরে ওটা কিছুই ছিল না, ভাইয়ের বিয়েতে একটি মুদ্রা করেছিল কেবল, কিন্তু এখানের ব্যাপার তো পুরোই ভিন্ন। ওই অভিনেত্রী তো অনেক উচ্চ আবাসিক জায়গায় বসবাস করে, তারপরও এখানে কেন আসে? প্রথম ছেলেটি কিছুটা অস্বস্তিদায়কভাবে তাকে জিজ্ঞেস করলো। এটা আজ তুমি নিজেই তার থেকে জেনে নিও। আমি কখনো তাকে এ ধরনের প্রশ্ন করি না। দ্বিতীয় ছেলেটির কথায় বাকি 2 জন হেসে উঠল, কিন্তু তৃতীয় ছেলেটি ওই রকম স্বাভাবিক চোখে তাকে দেখতে থাকলো। তাদের পথ চলা অবশেষে গলির শেষ মাথায় একটি ভবনের সামনে এসে শেষ হলো। ইমারতের নিচে থাকা দোকান থেকে 3টি ছেলেই মতির অনেকগুলো হার কিনলো, আর সেগুলো নিজেদের গলায় জড়িয়ে নিল। একটি হার দ্বিতীয় ছেলেটি ওই ছেলেটির গলায় পরিয়ে দিল, যে
এখানে আসতে আপত্তি করছিল। তারপর তারা ওখান থেকে পান কিনলো, জর্দা মাখানো পান। দ্বিতীয় ছেলেটি ওই ছেলেটিকেও পান দিল। সে সম্ভবত জীবনের এই প্রথমবার পান খাচ্ছিল। পান খেতে খেতে তারা চারজনই ওই ভবনটির সিঁড়ি ভাঙতে লাগলো। ওপরে পৌঁছে প্রথম ছেলেটি নিরীক্ষার দৃষ্টিতে আরও একবার চারপাশে তাকালো। আর তারপর তার চেহারায় প্রশান্তির এক ঝলক প্রকাশিত হলো। ওই জায়গাটি ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি বিশেষ সীমা পর্যন্ত সুসজ্জিত। চাদর এবং তাকিয়া বেছানো ছিল সেখানে। জানালায় ঝোলানো ছিল পাতলা পর্দা। কিছু মানুষ আগে থেকেই ওখানে উপস্থিত ছিল। নৃত্য তখনও শুরু হয়নি। তখন একজন মহিলা হেলে দুলে তাদের দিকে আসছিল। তার চেহারায় লেগেছিল একটি কৃত্রিম হাসি। সে দ্বিতীয় ছেলেটিকে সম্বোধন করলো, আর প্রথম ছেলেটি তার দিকে গভীরভাবে তাকালো। মধ্যবয়সী সেই মহিলা, মুখে মাতাল করা মেকআপ, চুলে মতি আর খোপায় গুজেছিল গোলাপ ফুলের তোড়া। সে সিল্কের আকর্ষণীয় লাল শাড়িতে সজ্জিত ছিল, আর আঁটাসাঁটা ব্লাউজ তার শরীরকে ঢেকে রাখতে অপারগ হচ্ছিল। তাছাড়া সেটি আদতে শরীরকে ঢাকার জন্য পরা হয়েছিল কেবল আকর্ষণ তৈরি করার জন্য। ওই চারটি ছেলেকে সে এক কোণায় নিয়ে গেল, তারপর সেখানে তাদের বসিয়ে দিল। প্রথম ছেলেটি ওখানে বসেই মুখে থাকা পান পাশের পিকদানিতে ফেলে দিল, কেননা পান মুখে নিয়ে কথা বলতে তার সমস্যা হচ্ছিল। পানের স্বাদটাও এখন তার কাছে খুব বেশি মনোপুত ছিল না। তিনটি ছেলে ওখানে বসে ধীর আওয়াজে কথা বলতে শুরু করলো। তখন প্রথম ছেলেটি নরম তাকিয়ায় হেলান দিল। হলভর্তি মানুষগুলোকে দেখছিল। ওখানে কিছু লোক মদের বোতল এবং টাকার বান্ডেল সামনে রেখে বসেছিল। তাদের মধ্যে অধিকাংশই ছিল মারদাওয়া সাদা পোশাকে পরিহিত। সে ঈদের জামায়াত ব্যতীত আজ প্রথমবার দ্বিতীয় কোনো জায়গায় সাদা পোশাক পরিহিত এত বড় জামায়াত দেখেছিল। সে নিজেও তার সঙ্গীতের মতো কালো জিন্স এবং ওই রঙের হাফ হাতা টি শার্ট পরেছিল। অবশ্য তাদের বয়সী আরও কয়েকটা ছেলেও সেখানে তাদের মতো জিন্স এবং টি শার্ট পরিহিত ছিল। কিছুক্ষণ পর আরও একজন মহিলা ওরকম চকমকে পোশাক পরে হলের মাঝখানে এসে বসে পড়ল। তারপর একটি গজল শোনানো শুরু করলো। তার পাশে কিছু সাথী সঙ্গীও ছিল। সে দুটো গজল শোনালো, অতঃপর তার ওপর ছুঁড়ে ফেলা কিছু নোট উঠিয়ে ভীষণ প্রশান্তে ও খুশি মনে ফিরে চলে গেল। সে চলে যেতেই ফিল্মস ইন্ডাস্ট্রির ওই অভিনেত্রী হলে প্রবেশ করল। তখন হলে থাকা সকল পুরুষদের দৃষ্টি যেন তার দিকে নিবদ্ধ হয়েছিল। সে পুরো হলটির চতুর্দিকে প্রদক্ষিণ করে করে ইশারায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছিল। তার সঙ্গীতের তখন কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি। ক্যাসেট প্লেয়ারে তখন উত্তেজনা বৃদ্ধিকার গান চালু হয়েছিল। সে গানের ওপর ওই অভিনেত্রীটি তার নৃত্য পরিবেশন করা শুরু করছিল। কিছুক্ষণ আগের নীরবতা তখন পরিপূর্ণ নিঃশেষ হয়ে গিয়েছিল। চারপাশে উপস্থিত পুরুষেরা ওই অভিনেত্রীটিকে বাহবা এবং প্রশংসা করার সাথে সাথে মদ পানে লিপ্ত ছিল। তাদের মধ্যে যারা খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত তারা ওই অভিনেত্রীর সাথে গিয়ে নাচে যোগ দিচ্ছিল। হলের মধ্যে একমাত্র ব্যক্তি যে কোনো রকম নড়াচড়া ব্যতীত নিজের আসনে নিশ্চল চেহারায় বসেছিল সে ওই ছেলেটিই ছিল। কিন্তু তা সত্ত্বেও এটা বোঝা কঠিন ছিল যে সে ওই অভিনেত্রীর নাচে বিশেষ উৎফুল্ল হচ্ছিল। আনুমানিক 2 ঘন্টা পর ওই অভিনেত্রী তখন তার নাচ শেষ করল। তখন সেখানে থাকা অর্ধেকের বেশি পুরুষ অচেতন হয়ে পড়েছিল, বেঘোর নেশায় আচ্ছন্ন হয়ে। তাদের কারোরই ঘরে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কেননা তাদের কেউই ঘরে ফেরার ইচ্ছায় এখানে আসেনি। সবাই ওখানে রাত কাটাতেই এসেছিল, আর ওই 4টি ছেলেও ওখানেই রাত্রি যাপন করে। পরের দিন সেখান থেকে তারা গাড়ি করে ফিরছিল। প্রথম ছেলেটি
উদাসীন ভাবে গাড়ির বাইরে তাকিয়েছিল। দ্বিতীয় ছেলেটি তখন হাই তুলতে তুলতে প্রথম ছেলেটিকে জিজ্ঞেস করলো, কেমন ছিল এই অভিজ্ঞতা? ভালো ছিল, প্রথম ছেলেটি কাঁধ কুঁচকে বলল। ব্যাস, ভালো ছিল, আর কিছুই নয়, সত্যি? সে কিছুটা অসন্তুষ্ট হয়ে মাঝপথে কথা ছেড়ে দিল। কখন কখনো সখনো যাওয়ার জন্য সুন্দর জায়গা, এছাড়া আর কি বলতে পারি, কিন্তু সামথিং স্পেশাল এমন কিছু নয়। আমার গার্লফ্রেন্ড ওই মেয়েটির থেকে অনেক বেশি সুদর্শনা, যার সাথে আমি বহু রাত কাটিয়েছি। প্রথম ছেলেটি নাক কুচকাতে কুচকাতে দ্ব্যর্থহীনতায় বলল।